সপ্তাহান্তে একদিনের ছুটি, কোথায় ঘুরতে যাবেন বুঝতে পারছেন না? তবে চলুন আজ আমি আপনাদের ঘুরিয়ে আনি হুগলি নদীর তীরবর্তী প্রাচীন বাংলার ইতিহাসের একাংশ বুকে জড়িয়ে ধরে রাখা ব্যান্ডেল শহর থেকে। প্রাচীন ইতিহাস বহন করার পাশাপাশি পুরনো দিনের ধর্মীয় বাতাবরণেরও আভাস পাওয়া যায় এখানে। সেই সঙ্গে উপরি পাওয়া হুগলি নদীর মনোরম সৌন্দর্য। সব মিলিয়ে একদিনের এই ব্যান্ডেল ভ্রমণটি যে আপনার দারুণ কাটবে তা আর বলার অপেক্ষা রাখে না। আমরা আমাদের যাত্রা শুরু করেছি সকালবেলা আমাদের শহর কৃষ্ণনগর থেকে। আপনারাও শিয়ালদা বা আপনাদের লোকেশন থেকে ট্রেন বা প্রাইভেট গাড়িতে করে ব্যান্ডেল পৌঁছে সেখান থেকে টোটো গাড়ি ভাড়া করে এই ভ্রমণটি শুরু করতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটি জায়গার গুগল ম্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, প্রয়োজনে দেখে নেবেন। কৃষ্ণনগর থেকে প্রায় 2 ঘন্টা 50 মিনিটের যাত্রা শেষে এবারে আমরা পৌঁছে গেলাম আমাদের একদিনের ভ্রমণের প্রথম দর্শনীয় স্থানে। চারিদিকে সবুজ গাছগাছালিতে ঘেরা জায়গাটি হলো গায়ত্রী আশ্রম। নিকটবর্তী ব্যান্ডেল চার্চ থেকে এখানকার দূরত্ব মাত্র 7 কিলোমিটার। আশ্রমটি শ্রী রাম শর্মা আচার্যকে উৎসর্গ করা হয়েছে। চারিদিকে দারুণ একটা পরিবেশ, সত্যি বলছি এখানে এলে আপনার মন প্রাণ দুই ভরে যাবে। আশ্রম চত্বরে শিব ঠাকুর, মা কালী ও শ্রীকৃষ্ণের পাশাপাশি বেদমাতা গায়ত্রী দেবীর মূর্তি ও ছোট ছোট মন্দির রয়েছে। লক্ষ্য করলাম শ্রী রাম শর্মা আচার্যের 4 জন্মের পরিচয় এখানে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশ্রমের এক কোণে রয়েছে এই বিশালাকার গোশালাটি, যেখানে দেশি বিদেশি ও নানা ধরনের গরু রয়েছে। এই আশ্রমে একটি স্টলও রয়েছে, যেখান থেকে আপনি দেশি গরুর ঘি, ধূপ, বাতের তেল ও নানা ধরনের বই পেয়ে যাবেন। প্রয়োজন হলে সংগ্রহ করতে পারেন। গায়ত্রী আশ্রমে কিছুটা সময় কাটিয়ে এবারে আমরা চললাম নিকটবর্তী লাহিড়ী বাবার আশ্রমের উদ্দেশ্যে। মিনিট 5-এর মধ্যেই পৌঁছে গেলাম লাহিড়ী বাবার আশ্রমে, যেটি আধারালয় নামেও পরিচিত। এখানকার মন্দির খোলবার টাইম সকাল 10টা থেকে 12টা আর বিকাল 4টে থেকে সন্ধ্যা 6টা। এবারে আমরা প্রবেশ করলাম আশ্রমের ভিতরে। আপনাদের একটু জানিয়ে দিই, এখানে পুরুষ ও মহিলা উভয়েরই এই প্রাঙ্গণে ঢোকার জন্য ড্রেস কোড রয়েছে। যেমন মহিলাদের প্রবেশের জন্য মাথায় অবশ্যই চাদর বা ওড়না থাকতে হবে, খোলামেলা পোশাক পরা যাবে না। পুরুষ ও মহিলাদের হাঁটুর উপরে কোনো পোশাক পরা যাবে না। লক্ষ্য করলাম এখানকার চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা আছে। প্রথমেই দেখতে পেলাম রাজহাঁস ও চায়না হাঁসেদের। পাশেই রয়েছে বেশ বড় সাইজের টার্কি মুরগি, যারা এখানে বেশ স্বাচ্ছন্দ্যেই ঘুরে বেড়াচ্ছে। ব্যান্ডেলে লাহিড়ী বাবার এই আশ্রমটি বর্তমানে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসাবে পরিগণিত হয়। ব্যান্ডেল চার্চ থেকে এখানকার দূরত্ব প্রায় 7 কিলোমিটার। এই আশ্রমটি 19 শতকের যোগী ও রহস্যবাদী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে উৎসর্গিত করা হয়েছে। নানা রকম গাছপালা দিয়ে পুরো আশ্রমটি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই চত্বরে চোখে পড়ল বেশ অনেকগুলি মন্দির।
তবে এখানকার প্রধান আকর্ষণ হলো সাদা রঙের এই লাহিড়ী বাবার মন্দিরটি। ছোট পুকুরের উপর অবস্থিত এই মন্দিরটি প্রথম দর্শনেই আপনার বেশ ভালো লাগবে। লক্ষ্য করলাম এটি কিন্তু একটি মাত্র মন্দির নয়, এর ভিতরে একাধিক ছোট ছোট মন্দির রয়েছে। সমস্ত মন্দির প্রাঙ্গণ জুড়ে মহাদেব, নারায়ণ, শ্রীকৃষ্ণ, মা দুর্গা থেকে শুরু করে গৌতম বুদ্ধ, যীশুখ্রিস্টের মতো বিগ্রহ রাখা আছে, যা আমাদের মানবজাতিকে একসাথে থাকার বার্তা দেয়। মন্দিরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে, যার জন্য আপনাকে অফিস কাউন্টারে যোগাযোগ করতে হবে। লাহিড়ী বাবার আশ্রম চত্বরে বেশ খানিকটা সময় কাটিয়ে এবারে আমরা রওনা হলাম নিকটবর্তী দেবানন্দপুরের উদ্দেশ্যে। দেবানন্দপুর গ্রামটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে হিসেবেই পরিচিত। শরৎচন্দ্রবাবুর স্মৃতি বিজড়িত সরস্বতী নদীর তীরে শান্ত ও নিরিবিলি দেবানন্দপুর গ্রামটিকে চাক্ষুষ করতে আমরাও পৌঁছে গেলাম। ব্যান্ডেল স্টেশন থেকে এখানকার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। এটি হলো কথাসাহিত্যিক শরৎচন্দ্রবাবুর পৈতৃক ভিটে। 1876 সালের 15 সেপ্টেম্বর তিনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন। তার বহু কালজয়ী লেখাতেও বারে বারে উঠে এসেছে এই দেবানন্দপুরের কথা। একসময় অনেক শিক্ষা অনুরাগীরই নিত্য যাতায়াত ছিল এখানে, কিন্তু এখন সবই অতীত। পৈতৃক ভিটের সামান্য দূরেই রয়েছে এই শরৎচন্দ্র স্মৃতি মন্দির, যার ভিতরে রয়েছে দুর্দান্ত এক সংগ্রহশালা, যেখানে শরৎচন্দ্রবাবুর ব্যবহৃত আরামকেদারা, ছড়ি থেকে শুরু করে তার হাতে লেখা দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি রয়েছে। রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠি ও দুষ্প্রাপ্য ছবি। শরৎচন্দ্রবাবুর জন্ম, শৈশব ও যৌবনের নানা ঘটনাকে মাটির মডেলের মাধ্যমে সংরক্ষিত করে এখানে রাখা হয়েছে। সংগ্রহশালার সাথেই রয়েছে শরৎচন্দ্র স্মৃতি পাঠাগার, যেখানে লেখকের সমস্ত বই সংরক্ষিত করা আছে। সাহিত্যিকের স্মৃতি বিজড়িত দেবানন্দপুরে কিছুটা সময় কাটাতে পারেন, ভালো লাগবে। এবারে আমরা চললাম হুগলির বিখ্যাত ইমামবাড়ার উদ্দেশ্যে। শহরের এগলি সেগলি পেরিয়ে পৌঁছে গেলাম ইমামবাড়ার সামনে। হুগলি জেলার এই ইমামবাড়াটি হলো শিয়া মুসলিম ইমামবাড়া ও মসজিদ। এখানকার প্রবেশ মূল্য 10 টাকা। ভিতরে প্রবেশ করে প্রথমেই নজরে পড়বে বিশালাকার দ্বিতল বিশিষ্ট এই ইমামবাড়া ও সংলগ্ন মসজিদটি। 1841 সালে এই বিশালাকার ভবনটির নির্মাণ শুরু করেছিলেন হাজী মোহাম্মদ মহসিন। প্রতি বছর মহরমের সময় এখানে জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লক্ষ্য করলাম এখানকার মসজিদটিও সুবিশাল। নজরে পড়ল মসজিদের দেওয়ালে খোদাই করা কোরআনের জটিল নকশা ও পাঠ্যসমূহ। মসজিদের ভিতরের অংশটিও বেশ সুন্দর। মার্বেল পাথর, মোমবাতি ও ঝুলন্ত ঝাড়বাতি দ্বারা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবারে আমরা চললাম ইমামবাড়ার পিছনে অর্থাৎ গঙ্গার পাড়ের দিকে, যেটি কিনা ভাগীরথী হুগলি নদী নামেই পরিচিত। চোখে পড়ল সেই সময়কার একটি সময় নির্ণায়ক কম্পাস, যেটি এখনো সঠিকভাবে সময় নির্ণয় করে চলেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ব্যান্ডেল রেল ব্রিজ, যেটি নৈহাটি ও ব্যান্ডেল জংশনের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে। গঙ্গার পাড়ে বসে কাটাতে পারেন বেশ কিছুটা সময়। সত্যি বলছি,
খুব ভালো লাগবে। ইমামবাড়া থেকে বেরিয়ে এবারে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মিনিট পাঁচেকের মধ্যেই পৌঁছে গেলাম ব্যান্ডেলের সেই বিখ্যাত ব্যাসিলিকা চার্চের সামনে। সত্যি কথা বলতে ব্যান্ডেলের নাম মনে আসতেই প্রথমেই এই চার্চের কথাই মনে আসে। স্টেশন থেকে এখানকার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। বলা হয় এই রোমান ক্যাথলিক চার্চটি বাংলার প্রাচীনতম চার্চগুলির মধ্যে অন্যতম, আর এটিকে বাংলায় পর্তুগিজদের বসতি স্থাপনের একটি স্মারকচিহ্ন হিসাবে মনে করা হয়। 1599 সালে পর্তুগিজরা এই চার্চটি নির্মাণ করলেও 1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের পাঠানো সেনা ব্যান্ডেলের পর্তুগিজ বসতি আক্রমণ করার সময় এই চার্চটিও ধ্বংস করে। তবে পরবর্তীকালে সম্রাট চার্চটি পুনর্নির্মাণের জন্য 777 একর জমি নিঃশুল্কে দানও করেছিলেন। এই চত্বরে সারাক্ষণই একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। সত্যি কথা বলতে এখানে এসে কিছুটা সময় কাটালে সত্যি আপনার খুবই ভালো লাগবে। চার্চের উপরের দিকে রয়েছে এই প্রার্থনা স্থল, যেখানে আপনারা মোমবাতি জ্বালিয়ে প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে পারেন। ওই যে দূরে আমাদের নজরে পড়ল ভাগীরথী গঙ্গা নদী। চার্চ চত্বরে দারুণ কিছুটা সময় কাটিয়ে এবারে আমরা রওনা হলাম বাঁশবেড়িয়ার বিখ্যাত হংসেশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। প্রায় 15 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম হংসেশ্বরী মায়ের মন্দির চত্বরে। প্রথমেই নজরে পড়ল এই পুরনো নহবত গেটটি, যার গা থেকে পলেস্টার খসে খসে পড়ছে। চলে এলাম প্রধান মন্দিরের সামনে। 1801 সালে রাজা নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। পদ্মফুলের কুড়ির আদলে 13 চূড়ায় সুসজ্জিত অভিনব এই মন্দিরটি হল হংসেশ্বরী মায়ের মন্দির। সত্যি কথা বলতে মন্দিরটির অসাধারণ গঠনশৈলী আজও বিস্ময় সৃষ্টি করে। মন্দিরের সামনের অংশে ছাদের দিকে রাজস্থানী চিত্রশিল্পীদের হাতে আঁকা চিত্র কারুকার্য বিশেষভাবে লক্ষণীয়, যা মুঘল স্থাপত্যের সাক্ষ্য বহন করে চলেছে। ঐতিহাসিকদের মতে তান্ত্রিক যোগ সাধনার প্রত্যক্ষ স্থাপত্য রূপ হল এই হংসেশ্বরী মায়ের মন্দির। এই মন্দিরের প্রধান আরাধ্য দেবী হলেন 4 বাহু যুক্ত মা হংসেশ্বরী। মায়ের নীল রঙের সুন্দর এই মূর্তিটি নিমকাঠ দ্বারা নির্মিত। মায়ের নিচের অংশে শায়িত রয়েছে পাথরে নির্মিত শিব ঠাকুরের মূর্তি। দুপুরে সামান্য দক্ষিণা দিয়ে আপনি এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। মন্দিরের একেবারে পাশেই রয়েছে এই অনন্ত বাসুদেব মন্দির, যা প্রাচীন বাংলার স্থাপত্যশৈলীর এক দুর্দান্ত নিদর্শন। এই অষ্টভুজাকৃতি মন্দিরটি 1679 সালে রাজা রামেশ্বর দত্ত নির্মাণ করেছিলেন। মন্দিরের গায়ে পোড়ামাটির কাজ দিয়ে রামায়ণ ও মহাভারতের নানা কাহিনী বর্ণিত আছে। বাংলায় টেরাকোটা শৈলীর অপূর্ব নিদর্শন এই বিষ্ণু মন্দিরটি আজও যেন ইতিহাসের সাক্ষ্য বহন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মন্দিরের সামনেই দেখতে পাবেন এখানকার রাজবাড়িটি।
লক্ষ্য করলাম বাড়িটির অনেকাংশ ভেঙে পড়েছে। বাড়ির সামনের দিকে রয়েছে এই বিশালাকার দিঘিটি। একসময় এই দিঘির জলই ব্যবহার করতেন এই রাজ পরিবার। মন্দির চত্বরে বেশ খানিকটা সময় কাটিয়ে এবারে আমরা চললাম পরবর্তী জাফর খান গাজীর মসজিদের উদ্দেশ্যে। প্রায় মিনিট 15-এর মধ্যেই পৌঁছে গেলাম মসজিদে। বাংলায় ইসলামিক স্থাপত্যের সর্বপ্রথম নিদর্শন হলো এই মসজিদ, যেটি ত্রিবেণী সঙ্গম অর্থাৎ হুগলি, সরস্বতী ও যমুনা নদীর সঙ্গমস্থলের পাশে উঁচু বেদির উপর অবস্থিত। জাফর খান গাজী মসজিদ ও দরগাহ হল বাংলার সবচেয়ে প্রাচীন মসজিদ, যা তৈরি হয় 1298 সালে। জানা যায় এই ত্রিবেণী অঞ্চলটি মূলত হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান ছিল। 13 শতকের শেষভাগে দিল্লির সুলতান ফিরোজ শাহের এক সেনাপতি হুগলি আক্রমণ করে স্থানীয় হিন্দু রাজাকে পরাজিত করেছিলেন আর বাংলায় তুর্কি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সমাধিগুলির সামনেই রয়েছে এই বিশালাকার বটগাছ, যা ইতিহাসের অনেক স্মৃতি বহন করে চলেছে। সমাধির একটু সামনেই রয়েছে এই দশগম্বুজযুক্ত জাফর খানের মসজিদ, যেটি এখনও একটি সক্রিয় ধর্মীয় স্থান হিসাবে পরিচালিত হয়ে চলেছে। শোনা যায় জাফর খান গাজী বাংলা আক্রমণের সময় এখানে একটি মন্দির ছিল, যা ধ্বংস করে তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। লক্ষ্য করলে দেখতে পাবেন এই মসজিদের নির্মাণে পূর্বের মন্দিরের বিভিন্ন অংশ ব্যবহারও করা হয়েছে। এই চত্বরে বেশ খানিকটা সময় কাটিয়ে এবারে আমরা চললাম নিকটবর্তী ভাগীরথী নদীর ঘাটের উদ্দেশ্যে। মিনিট 5-এর মধ্যেই পৌঁছে গেলাম নদীর ঘাটে। সত্যি কথা বলতে গঙ্গার জলের একটু স্পর্শে মনটা কেমন যেন একটু স্নিগ্ধ হয়ে গেল। আপনারাও ব্যান্ডেল ভ্রমণে এসে গঙ্গার জলে একটু স্পর্শ করে নেবেন। আমাদের একদিনের এই ব্যান্ডেল ভ্রমণটি আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।